ঢাকা, রাজশাহী, কুষ্টিয়ায় আরও 5 শিশু প্রাণ গেল হামে। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। বেশি আক্রান্ত 30 উপজেলায়। কাল 9টা থেকে শুরু টিকাদান। 6 মাস থেকে 59 মাস, মানে 5 বছর থেকে 1 মাস কম, এই গ্রুপটাকে আমরা কালকে থেকে শুরু করছি। শিল্প খাত অর্থনীতির চ্যালেঞ্জ নিয়ে ব্যবসায়ীদের সাথে বৈঠকে প্রধানমন্ত্রী। জ্বালানি সংকটের সময় করণীয় নির্ধারণ গুরুত্ব পাচ্ছে আলোচনায়। রাজধানীর বেশিরভাগ পাম্পে মিলছে না তেল। ফিলিং স্টেশনের সামনে মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ির লম্বা সারি। মিয়ানমারের পাচারের সময় চট্টগ্রামে 6,000 লিটার ডিজেল জব্দ। ফরিদপুরের ভাঙ্গায় ফুটবল খেলার মাইকিংকে কেন্দ্র করে 8 গ্রামের বাসিন্দাদের সংঘাত, আহত 2 শতাধিক। যৌথ বাহিনীর চেষ্টায় 5 ঘণ্টা পর নিয়ন্ত্রণে পরিস্থিতি। 150 বছরের পুরনো আইনে চলছে রেল। ঝুঁকিপূর্ণ ভ্রমণ, লাইনে অসতর্ক হাঁটাহাঁটি আর বাজারে বাড়ছে দুর্ঘটনা, প্রাণহানি। আইন কার্যকরে নেই সদিচ্ছা। F-15 এর পাইলটের সন্ধানে মার্কিন ও ইরানি বাহিনীর পাল্টাপাল্টি অভিযান। তল্লাশির সময় তেহরানের হামলায় আরও একটি ফাইটার জেট বিধ্বস্ত, 2 হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত। আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। দেশের বিভিন্ন জেলায় প্রতিদিনই হাম আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে রাজশাহীতে 3 জন এবং কুষ্টিয়ায় 1 শিশুর মৃত্যু হয়েছে। এদিকে ঢাকার ডিএনসিসি কোভিড হাসপাতালেও 1 জন মারা গেছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে 25 শিশু ভর্তি হয়েছে। হাসপাতালটিতে ভর্তি রয়েছে 149 শিশু। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রোগটির উপসর্গ নিয়ে নতুন করে 24 জন ভর্তি হয়েছে, আর মোট চিকিৎসাধীন 67 জন। রংপুর মেডিকেলে গত 24 ঘন্টায় উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে 12 জন। হামের প্রকোপে উদ্বেগ দেখা দিয়েছে অভিভাবকদের মাঝে, আর এমন পরিস্থিতিতে কাল থেকে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার। জ্বর ছাড়ে না, বমি করে, শরীরের মধ্যে হাম বাড়েছে। গত এক সপ্তাহ বেশি হইতেছে। জ্বরটা কমেনি, যার কারণে আমি নিয়ে আসছি যে 103 থেকে 104 বারবার আপ ডাউন করতেছে। বাচ্চা চোখ খুলতেছিল না। যেমনটি বললাম, কাল সকাল 9টা থেকে হামের টিকাদান কর্মসূচি শুরু করবে সরকার। প্রথম দফায় বেশি ঝুঁকিতে থাকা 18 জেলার 30টি উপজেলায় টিকা দেওয়া হবে। 6 মাস থেকে 59 মাস বয়সী শিশুরা এই টিকা পাবে, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। দুপুরে সচিবালয়ে টিকাদানের কার্যক্রমের প্রস্তুতি নিয়ে মন্ত্রী এসব তথ্য জানিয়ে বলেন, আক্রান্তদের 82 ভাগেরই বয়স 6 মাস থেকে 5 বছরের মধ্যে। তিনি জানান, আগে হামের টিকা নেওয়া থাকলেও এই টিকা নিতে পারবে শিশুরা। স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, যারা হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন বা অসুস্থ তাদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে, কিন্তু যারা হামের ভ্যাকসিন পাবে তারা এই ভিটামিন পাবে না। এ সময় অভিভাবকদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। এরই মধ্যে মৃত্যুহার কমে এসেছে বলেও জানান তিনি। বলেন, করোনা মহামারীর মতোই শক্ত হাতে মোকাবেলা করা হবে এই পরিস্থিতি। আমরা আগামীকাল রবিবার সকাল 9 ঘটিকা থেকে আমরা আমাদের টিকা কার্যক্রম শুরু করতে যাচ্ছি। 18টা জেলার অধীনে 30টা উপজেলাকে আমরা হিট করতে চাচ্ছি। এখন যেহেতু এখানে প্রবল আকার ধারণ করেছে, এটাকে আমরা কন্ট্রোলে এনে বাকিগুলিতে আমরা কাজে অগ্রসর হব ইনশাল্লাহ। কোনোটাই থেমে থাকবো না। ফার্স্টে শুরু করতেছি 6 মাস থেকে 59 মাস, যেটাতে এখন অ্যাটাকটা বেশি, এটাকে আমরা এখন টিকা দান করব। প্রতিনিয়তই হামে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। হাসপাতালগুলোর চিত্র আমরা জানবো। ঢাকা এবং ঢাকার বাইরের সহকর্মীরা অপেক্ষা করছেন। শুরুতে ঢাকার বাইরে যাচ্ছি। রাজশাহীতে সহকর্মী তারেক মাহমুদ আছেন। তারেক, হামে রাজশাহীতেই 38 জনের মৃত্যু হয়েছে, কিছুক্ষণ আগে দর্শকদের জানাচ্ছিলাম। সার্বিক পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য সংশ্লিষ্ট যারা আছেন তারা কি বলছেন?
বৃষ্টি, আমি রাজশাহী মেডিকেলে সকাল থেকেই রয়েছি এবং গত 1 ঘন্টায় কিন্তু আমি কয়েকজন রোগী যারা যারা অভিভাবক রয়েছে শিশুদের নিয়ে এসেছেন এবং এখনও আমার ঠিক ডান পাশে 2 জন রোগী হামে উপসর্গ নিয়ে কিন্তু এসেছেন। আমি যদি একটু দেখাতে চাই, আজকেও কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে 3 জন মারা গিয়েছে এবং এ নিয়ে হাসপাতালে মোট 38 জন শিশু কিন্তু মারা গেল। এবং আজকে রাজশাহীর যে সিটি কর্পোরেশনের প্রশাসক এবং জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম, তারা হামের উপসর্গে যে আক্রান্ত শিশুদের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন। সকালে এসে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে তারা ওয়ার্ডগুলোতে যান এবং আইসোলেশন যে ওয়ার্ডটি রয়েছে সেখানেও কিন্তু যান এবং তারা যেমনটি বলছেন যে হামের রোগীদের সুচিকিৎসার জন্য আইসিইউ বেড বাড়ানোর ব্যাপারে সরকার বদ্ধপরিকর এবং সেই বিষয়ে কিন্তু কাজও চলছে এবং সিটি কর্পোরেশন নানাভাবে সহযোগিতার কথা কিন্তু জানিয়েছেন এবং রাজশাহী সিটি কর্পোরেশনের যে 30টি ওয়ার্ড রয়েছে নিয়মিত যে টিকাদান কর্মসূচি এবং কালকে থেকে ক্যাম্পেইনের জন্য মোট 64 স্থানে 8000 ডোজ টিকা মজুদ আছে সে বিষয়ে কিন্তু আমরা জানতে পারছি এবং সরকারি নির্দেশনা মোতাবেক যা যা করার দরকার সব কিছুই করা হবে সে বিষয়টাও কিন্তু আমাদেরকে এই যারা দায়িত্বরত রয়েছে রাজশাহী সিটি কর্পোরেশনের জেলা প্রশাসকের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে। এবং দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যিনি মুখপাত্র রয়েছেন শঙ্করকে বিশ্বাস, তিনি যতটুকু জানিয়েছেন যে শনিবার দুপুর থেকে শুক্রবার দুপুর থেকে শনিবার দুপুর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট 3 জন রোগী মারা গিয়েছে। এ নিয়ে হাসপাতালে 38 জন শিশু কিন্তু এখন পর্যন্ত মারা গেল উপসর্গ নিয়ে এবং শনিবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছে 25 জন এবং হাসপাতালে হামের চিকিৎসাধীন শিশু ভর্তি রয়েছে এখন পর্যন্ত মোট 149 জন এবং চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে ছাড়পত্র নিয়ে 3 জন রোগী এবং এই গত কয়েক মাস থেকে এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মোট 377 জন রোগী কিন্তু উপসর্গ নিয়ে ভর্তির যে বিষয়টি সেটি কিন্তু আমরা জানতে পেরেছি এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যে আইসোলেশন ওয়ার্ড রয়েছে সেই আইসোলেশন ওয়ার্ড এবং 10 নম্বর ওয়ার্ড 24 নম্বর ওয়ার্ডে কিন্তু শিশুদের চিকিৎসা চলছে, তারা কিন্তু ভর্তি রয়েছেন এবং চিকিৎসকরা বলছে যে হামের কোনো উপসর্গ যদি দেখা দেয় তাহলে দ্রুতই কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আসলে মাঝে মাঝে আমি দেখছি যে হামে উপসর্গ নিয়ে অভিভাবকরা শিশুদের নিয়ে আসছেন। বৃষ্টি, দেখছিলাম আমরা রাজশাহীর চিত্র। ধন্যবাদ তারেক। এ পর্যায়ে আমরা ঢাকায় ফিরছি। রাজধানীর মহাখালী ডিএনসিসি কোভিড হাসপাতালে সহকর্মী রাব্বি হোসেন অনেকক্ষণ যাবত অপেক্ষা করছেন। রাব্বি, হাম সংক্রমণের বর্তমান অবস্থা কি দেখছেন? বিশেষ করে এই হাসপাতালে কিছুদিন আগেও যেমনটি দেখছিলাম রেড জোন ঘোষণা করা হয়েছিল, এত পরিমাণের মানুষ সেখানে ভর্তি হয়েছে হামের উপসর্গ নিয়ে। আজকের চিত্র জানাবেন এবং স্বাস্থ্য সংশ্লিষ্টরা কিছু বললেন কিনা তাও জানতে চাই। বৃষ্টি, আপনি সঠিক বলেছেন যে রাজধানীর এই যে মহাখালীতে ডিএনসিসি যে কোভিড ডেডিকেটেড হাসপাতালটি রয়েছে এখানে সকাল থেকে আমরা দেখেছি হাসপাতালের তথ্য মতে গত 24 ঘন্টায় 70 জনেরও বেশি এখানে হামে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন এবং 1 জন মৃত্যুবরণ করেছেন। যদিও এই হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে বলছেন যে গত এই 18 দিনে এখানে 750-এর মতো চিকিৎসা নিয়েছেন, যার মধ্য থেকে 238 জনের মতো সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে এখানে এই মুহূর্তে এই হাসপাতালটিতে ভর্তি রয়েছেন 304 জনেরও বেশি হামে আক্রান্ত রোগী, বেশিরভাগই শিশু। এখানে 0 থেকে 2 বছর 5 বছরের শিশুর সংখ্যাটাই বেশি এখানে। যদিও এই হাসপাতালে গত 18 দিনে 2 জন মৃত্যুবরণ করেছেন, আজকে 1 জন, এর আগে 1 জন, অর্থাৎ 2 জন মৃত্যুবরণ করেছেন। এখানকার যারা চিকিৎসকরা রয়েছেন, বিশেষ করে এই হাসপাতালের পরিচালকের সঙ্গে আমাদের কথা হয়েছে, তিনি আমাদেরকে আসলে জানিয়েছেন যে এই হাসপাতালে চিকিৎসক কোনো সংকট এখন পর্যন্ত এখানে নেই। হাসপাতালে যে করিডোর বা বেড রয়েছে, ওয়ার্ডের সংখ্যা রয়েছে, সেই সংখ্যাটিও আসলে এখানে সংকট নেই। তবে তারা যে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে যেহেতু আগামীকালকে টিকা দেওয়া হবে, টিকা দেওয়া শুরু হলে তাদের আশা যে এখানকার যারা আক্রান্ত রয়েছেন তাদের সংক্রমণের যে সংখ্যাটা রয়েছে সেটি অনেকটাই কমে আসবে বলে তাদের আশা রয়েছে। তবে এইখানে আমরা দেখছি যে আজকে আমি যখন সকালবেলা এসেছি তখন আমি দেখেছি যে একসঙ্গে এখানে 4 থেকে 5 জন এসে ভর্তি হয়েছেন, অর্থাৎ বলা যায় যে এখানে শিশুর যে সংখ্যাটা রয়েছে সেটি কিন্তু অনেক বেশি। আমি যে ওয়ার্ডটিতে দাঁড়িয়ে রয়েছি এটি 0 থেকে 2 বছরের শিশুদের যে ভর্তির যে ওয়ার্ড, এখানে প্রায় 70-75 জন সকালবেলা দেখেছি। এরপর আমরা 100-এর বেশি সংখ্যা ছাড়িয়ে গিয়েছে এই পুরো ওয়ার্ডটিতে এখানে। তবে স্বজনরা বলছেন যে
তারা অনেকেই ঢাকার বাইরে থেকে এসেছেন। ঢাকায় বলা হচ্ছে যে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে সারা দেশে যত সংখ্যার যেই রোগী রয়েছে হাম আক্রান্ত, তার চেয়ে বেশি সংখ্যা রয়েছে এই এই ঢাকাতেই সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা রয়েছে। তবে এখানে চিকিৎসকরা বারবারই বলছেন যে তারা সচেতন করার চেষ্টা করছেন অভিভাবকদের, সেই সচেতন থাকার পরেও যেহেতু হামে আক্রান্ত হচ্ছে সেই সংখ্যাটি যাতে আর না বাড়ে সেই বিষয়ে আসলে সরকার নিশ্চয়ই ব্যবস্থা নিচ্ছেন। কারণ আগামীকালকে থেকে যেহেতু টিকাদান কর্মসূচিটি শুরু হবে, এখানকার স্বজনদেরও আশা তাদের পরিবারে যারা সদস্য রয়েছেন সন্তান তারা সুস্থ হয়ে বাড়ি ফিরবেন। নিশ্চয়ই তাই। ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য রাব্বি। দেশের বিনিয়োগ পরিবেশ এবং শিল্প খাতে বিদ্যমান চ্যালেঞ্জগুলো নিয়ে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সাথে প্রথম আনুষ্ঠানিক বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 11:30টায় বৈঠক শুরু হয়। রাজধানীর তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠকটি হচ্ছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরও বৈঠকে উপস্থিত আছেন। এর মাধ্যমে দেশে প্রথমবার বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। নীতি নির্ধারক এবং ব্যবসায়ী নেতাদের মধ্যে একটি কাঠামোগত সংলাপের পরিবেশ তৈরির লক্ষ্যে এই প্ল্যাটফর্মটি কাজ করবে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গঠিত এই পরিষদে অর্থমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীর পাশাপাশি বস্ত্র, ওষুধ, ফুটওয়্যার, অটোমোবাইল, ভোগ্যপণ্য খাতের 9 জন বিশিষ্ট ব্যক্তি উদ্যোক্তা সদস্য হিসেবে আছেন। তারা হলেন ডিবিএল গ্রুপের MA জব্বার, প্যাসিফিক জিন্সের সৈয়দ এম তানভীর, অ্যাপেক্স ফুটওয়্যারের সৈয়দ নাসিম মঞ্জুর, বে ফুটওয়্যারের জিয়াউর রহমান, প্রাণ RFL গ্রুপের আহসান খান চৌধুরী, ইনসেপ্টা গ্রুপের আব্দুল মুক্তাদির, রানার গ্রুপের হাফিজুর রহমান খান, র্যাঙ্কস গ্রুপের সোহান রৌফ চৌধুরী, ACI এর আরিফ দৌলা। প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে সহকর্মী আরিফিন শাকিল অপেক্ষা করছেন আমাদের জন্য। আরিফিন, এই বৈঠকটি সম্পর্কে একটু আমাদেরকে বিস্তারিত করে জানাবেন, বিশেষ করে বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে এখন পর্যন্ত কি কি তথ্য পাওয়া গেল? মূলত বৃষ্টি বৈঠকটি এখনো চলছে, এখনো বৈঠক শেষ করে যারা ব্যবসায়ীরা যোগ দিয়েছিলেন তারা বের হননি, কিংবা কোনো মেট্রোয়ে বের হননি। বের হওয়ার পর হয়তো তাদের কাছ থেকে পুরোপুরি বিস্তারিত আমরা জানতে পারবো কি নিয়ে আসলে আলোচনা হয়েছে। তবে যতদূর জানতে পেরেছি মূলত দেশের বিনিয়োগ নিয়ে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করার জন্য সরকারের তরফ থেকে তাদেরকে ডাকা হয়েছে এবং একটা কমিটি করা হয়েছে, উপদেষ্টা পরিষদের কমিটি। সেই কমিটি মূলত বেশ কিছু প্রস্তাবনা দেবে সরকার প্রধানকে, যেখানে তারা কীভাবে বিনিয়োগ বান্ধব পরিবেশ করা যায়, কীভাবে সংকটগুলো দূর করা যায় এবং সে সঙ্গে বন্ধ কলকারখানাগুলো খুলে সেখানে কর্মসংস্থান সৃষ্টি করা যায়, সেসব বিষয় নিয়ে এই কমিটির সদস্যরা মূলত প্রধানমন্ত্রীকে আজকে বেশ কিছু দিক নির্দেশনা দিয়েছেন, যেখানে অর্থমন্ত্রী রয়েছেন, বাণিজ্য মন্ত্রী রয়েছেন এবং বিডার চেয়ারম্যান রয়েছেন। তারা মূলত এই বিষয়গুলো একেবারে লিপিবদ্ধ করে এবং সেভাবে তাদের সরকারের পরিকল্পনা তুলে ধরবেন। এবং বর্তমান সরকার যারা ক্ষমতা এসেছেন তারা তাদের একটি নির্বাচনী প্রতিশ্রুতি ছিল যে 1 কোটি মানুষের কর্মসংস্থানের, এবং সেই জায়গায় সরকার কিভাবে সফল হতে পারে সেই জায়গায় সেই কারণেই মূলত আজকের এই বৈঠক। এবং এই বৈঠক আরও কয়েকদিন চলবে, আরও কয়েকবার এই বৈঠক অনুষ্ঠিত হবে। বের হওয়ার পর তাদের সঙ্গে কথা হয়তো আমরা কথা বলবো। এছাড়া জ্বালানি সংকট নিয়ে বেশ কয়েকদিন ধরে বাংলাদেশে অস্থিরতা বিরাজ করছে, সেই অস্থিরতা কীভাবে কাটানো যায়, সেই অস্থিরতার নিরিখে কী কী সিদ্ধান্ত নেওয়া যায় এবং কলকারখানাগুলোতে কীভাবে নির্বিচ্ছিন্নভাবে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা যায়, সেসব বিষয় নিয়ে সরকার প্রধানকে ব্যবসায়ীদের পক্ষ থেকে বেশ কিছু প্রস্তাবনা দেওয়া হচ্ছে এবং সেগুলোর আলোকেই সরকার তাদের যে কর্মপরিকল্পনা সেটি গ্রহণ করবেন। এবং কিছুক্ষণ পর সেই বৈঠক যখন শেষ হবে, যে মন্ত্রীরা বের হবেন এবং সঙ্গে যারা অংশ নিয়েছেন যেসব ব্যবসায়ী তারা বের হবেন, সেখান থেকে তাদের কাছ থেকে পুরোপুরি বিষয়গুলো আমরা আরেক দফা জানতে পারবো কি নিয়ে আসলে আলোচনা হলো। বৃষ্টি, নিশ্চয়ই তখন আপনার মাধ্যমে দর্শকদের জানাবো। ধন্যবাদ আরিফিন। দেশজুড়ে জ্বালানি তেলের সংকট কাটছে না। পাম্পগুলোর সামনে আজও ব্যক্তিগত গাড়ি ও মোটরবাইক চালকদের লম্বা লাইন। সকাল থেকেই রাজধানীর বেশিরভাগ পাম্পে তেল মিলছে না। পাম্পের কর্মচারীরা বলছেন ডিপো থেকে এখনো তেলের গাড়ি আসেনি। এদিকে আজ পাম্পগুলোতে অকটেন পেট্রোলেরও সংকট রয়েছে, যার ফলে ফিলিং স্টেশনগুলোর সামনে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির দীর্ঘ সারি। গ্রাহকরা বলছেন তাদের জ্বালানি তেল শেষ। অনেকে অফিস আর জরুরি কাজ বাদ দিয়েই জ্বালানির জন্য লাইনে দাঁড়িয়েছেন। 4,500 দিত আমাদের, 4,500 দিয়ে 3-4 দিন চলে যেত। এখন সে তেল 2 ঘন্টা থেকে 3 ঘন্টার ভিতর ফুরে যায়। আমাদের কথা হলো যতক্ষণ থাকবে আমরা দিতে হবে, কোনো তেল থাকতে পারবে না। তো আমরা যতক্ষণ তেল থাকে বিক্রি করে শেষ করে বসে আছি। আজকে না নিতে পারলে কালকে থেকে অফিস করতে পারবো না, এই জন্য আজকেই কষ্টটা করতে চাই, কিছু করার নাই। তো সরকারের 2 টাকা আবার কমায় দিতে হবে, তাহলে যারা মজুত করছে তারা ধরা খাবে, তখন তেলটা বের হয়ে আসবে। আমি গতকালকে রাত্রে 12:30টায় লাইনে দাঁড়াইছি, এখনো পর্যন্ত তেল নিতে পারিনি।
রাজধানীর কল্যাণপুরের চিত্র জানবো। সহকর্মী শাকিল হাসান অপেক্ষা করছেন আমাদের জন্য। শাকিল, আপনি তো সকাল থেকেই পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন, এখন পাম্পগুলোতে নতুন করে তেলের সরবরাহ আসছে কিনা, এবং আপনি একটু আমাদেরকে জানাবেন। আমি মাত্রই জানতে পারলাম আপনি আসাদ গেট এলাকায় আছেন, খুব সম্ভবত সেখানে যে ফিলিং স্টেশন আছে সেখানকার কি চিত্র দেখছেন, গ্রাহকরা ঠিকঠাক মতো জ্বালানি পাচ্ছে কিনা? তেলের ট্যাঙ্কারটি এসে পৌঁছায়নি, ট্যাঙ্কার ডিপোতে গিয়েছে ভোরবেলা এবং এখন পর্যন্ত তারা তেল পায়নি এবং কখন নাগাদ তেল পাবেন সেটিও নিশ্চিত করে বলতে পারছেন না পাম্পের কর্মকর্তারা। কিন্তু তারপরেও বেশ কিছু বাইক এবং ব্যক্তিগত গাড়ি কিন্তু জমে গেছে পাম্পের সামনে এবং ব্যক্তিগত গাড়ির যে লম্বা সিরিয়ালটি আমি দেখি সেটি কিন্তু প্রায় এই আসাদ গেট ছাড়িয়ে কলেজ গেট পর্যন্ত গিয়ে পৌঁছেছে। এবং রাস্তার উল্টা পাশে আরেকটি পাম্প রয়েছে যেটিতে আমি সকাল 10টায় গিয়েছিলাম, সেখানে তখন তেল এসে পৌঁছায়নি, তার ঘন্টা 2 পরে সেখানে তেল পৌঁছায় এবং পরবর্তীতে সেখানে তেল দেওয়া শুরু হয়। আর কল্যাণপুরে আমি দুটো পাম্পে গিয়েছি, সেখানে একটিতে তেল এসে পৌঁছায়নি, তারা তেল আজকে পাবেন না বলেছেন এবং আগামী 3 দিনও পাবেন না। আরেকটি পাম্পে তেল এসে পৌঁছেছে দুপুর 12:30 নাগাদ, সেখান থেকে তারা তেল দেওয়া শুরু করেছেন। কিন্তু সমস্যা যেটি হচ্ছে তেলের যে যোগান এবং চাহিদা তার সঙ্গে বিস্তর ফারাক রয়েছে। কল্যাণপুরের যে পাম্পটির কথা আমি বলছিলাম সেটি আজকে তারা বরাদ্দ পেয়েছেন 4,500 লিটার অক্সিজেন এবং 4,500 লিটার ডিজেল, কিন্তু তাদের চাহিদা রয়েছে 7 থেকে 8,000 লিটার এবং রাস্তায় প্রায় কয়েক হাজার গাড়ির সারি সেই পাম্পটির সামনে রয়েছে। এবং এই রাস্তার উল্টা পাশে যে সোনার বাংলা পাম্পটি রয়েছে সেটিতে আজকে এটির প্রতিদিনের চাহিদা রয়েছে প্রায় 30 থেকে 35,000 লিটার, তারা পাচ্ছেন আরো কম, যে কারণে চাহিদার যে যোগান তার মধ্যে কিন্তু সামঞ্জস্য থাকছে না এবং ব্যক্তিগত গাড়ি এবং মোটরসাইকেলের দীর্ঘ সারি তৈরি হচ্ছে। তবে মোটরসাইকেলের গ্রাহকদের সঙ্গে আমি কথা বলে দেখেছি, তাদের বেশিরভাগই হচ্ছে তারা ভাড়ায় গাড়ি চালান, অর্থাৎ পাঠাও এবং উবারে তারা গাড়ি চালান, যে কারণে তাদের তেল বেশি লাগে এবং তারা বলছেন তারা যেহেতু জীবিকার প্রয়োজনে মোটরসাইকেলটি চালান, সেক্ষেত্রে তাদেরকে যেন আরো বেশি করে তেল দেওয়া হয়। 2 লিটার বা 3 লিটার তেল আসলে তাদের সারাদিনের যে কাজ সেটি আসলে শেষ হয় না এবং সেটির জন্য তারা বলছেন যে তাদের তেলের বরাদ্দটি আরো খানিকটা বাড়ানো হবে, বাড়ানোর দাবি তারা জানিয়েছেন। কিন্তু সরকারের পক্ষ থেকে যেটি করা হয়েছে রেশনিং করার পদ্ধতিটি গ্রহণ করা হয়েছে, এই কারণে রেশনিং পদ্ধতিতে দেওয়া হচ্ছে, কারণ আসলে যে চাহিদা তার তুলনায় তো যোগান কমই বলা চলে। ধন্যবাদ শাকিল, আপনি আমাদেরকে আসাদ গেট এলাকার চিত্র দেখাচ্ছিলেন। মিয়ানমারে পাচারকালে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে 6,000 লিটার ডিজেল ও গ্যাস সিলিন্ডার সহ 12 পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। ভোরে পতেঙ্গা বহির্নোঙর এলাকায় একটি ফিশিং বোটে অভিযান পরিচালনা করা হয়। কোস্টগার্ড জানায় অভিযানে একটি বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত 6,000 লিটার ডিজেল, 6টি গ্যাস ভর্তি সিলিন্ডার, নগদ 15,000 টাকা এবং পাচার কাজে ব্যবহৃত বোট জব্দ করা হয়। আটক করা হয় 4 জন বাঙালি, 8 জন রোহিঙ্গাকে। আটককৃতরা জানায় নগরীর ফিশারি ঘাট থেকে তেলগুলো ড্রাম ভর্তি করা হয়, তবে আটক রোহিঙ্গাদের দাবি তাদেরকে মাছ শিকারের জন্য নিয়ে যাচ্ছিল চক্রটি। 6,24,000 টাকা মূল্যের 6,000 লিটার ডিজেল, 6টি গ্যাস সিলিন্ডার, নগদ 15,896 টাকা ও পাচারকালে ব্যবহৃত বোটসহ 4 জন বাঙালি ও 8 জন রোহিঙ্গা পাচারকারীকে আটক করা হয়। ফরিদপুরের ভাঙ্গায় ফুটবল খেলার জন্য মাইকিং করাকে কেন্দ্র করে আজ দ্বিতীয় দিনের মতো সংঘর্ষে জড়িয়েছে 8 গ্রামের বাসিন্দারা। সকাল থেকে দেশীয় অস্ত্র নিয়ে সংঘাতে জড়ায় মনসুরাবাদ, খাপুরা, মাঝিকান্দা, সিঙ্গারিয়া সহ 8 গ্রামের লোকজন। টানা 5 ঘন্টার সংঘর্ষে উভয় পক্ষে 2 শতাধিক লোক আহত হয়, লুট করা হয় অর্ধ শতাধিক দোকানপাট। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে 2.5 ঘন্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে যৌথ বাহিনী, এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। স্থানীয়রা জানান শুক্রবার বিকেলে ফুটবল টুর্নামেন্টের জন্য মাইকিং করে 4 গ্রামের কয়েকজন। মনসুরাবাদের গ্রামের রাহাত ও তারেকের সাথে কথা কাটাকাটি এবং মারামারি হয় খাপুরা গ্রামের জাহিদ ও আজিমের। এরই জেরে মনসুরাবাদ বাজারের সেক্রেটারি জিন্নাত মাতব্বরকে মারধর করে খাপুরা গ্রামের কয়েকজন। পরে অন্যান্য গ্রামের বাসিন্দারা একত্রিত হয়ে পাল্টা হামলা চালায়। গতকালের সংঘাতে উভয় পক্ষে 40 জন আহত হয়। মাঝিকান্দা, খাপুরিয়া, সিঙ্গেরিয়া পুরা 3 গ্রাম এক আর মনসুরাবাদ এক, কিন্তু মনসুরাবাদ গ্রামরা মানছে তারা কার্য করবে না, কার্যের পক্ষে না, কিন্তু ওরা কার্য করবে।
মুখে হয়ে যাবে আর প্রশাসনের তো কোনো ভূমিকাই নাই। এ বিষয়ে বিস্তারিত জানানোর জন্য সহকর্মী তরিকুল ইসলাম হিমেল অপেক্ষা করছেন। ফরিদপুরের ভাঙ্গায় আছেন তিনি এখন। হিমেল, গতকালকেও সংঘর্ষে জড়ালো, আজ আবার দ্বিতীয় দিনের মতো এবং প্রচুর মানুষ আহত হলো। এখনকার পরিস্থিতি কেমন দেখছেন, একটু বিস্তারিত করে জানাবেন। বৃষ্টি, এখনের পরিস্থিতি শান্ত। এক কথায় বলতে গেলে এখনকার পরিস্থিতি পুরোপুরি শান্ত এবং পরিবেশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে। আগের লাইভে আমি এই সড়কটি দেখেছিলাম, এইটি হচ্ছে মনসুরাবাদ বাজার এবং মূল যে সংঘর্ষ স্থল সেটি কিন্তু এই বাজারটি। এই সড়কেরই দুই প্রান্তে দুই পক্ষ অবস্থান নিয়ে কিন্তু ইটপাটকেল নিক্ষেপ এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় এবং এই বাজারের দুই পাশে যে উঁচু ভবন রয়েছে, দোতলা তিনতলা ভবন রয়েছে, সেই ভবনের ছাদে এবং অবস্থান নিয়ে কিন্তু তারা ইটপাটকেল নিয়ে নিক্ষেপ করে। সেই বাজারটির অবস্থান, স্থানীয় যে বাজারের যে ব্যবসায়ীরা রয়েছেন সেই বাজারের ব্যবসায়ীরা সড়কটি পরিষ্কারের কাজ করছেন, যেহেতু তাদের গতকাল থেকেই তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো আসলে বন্ধ বলা চলে। তারা সড়কটি পরিষ্কারের নিজ দায়িত্বেই পরিষ্কার করছেন। সড়কের উপরে যে ইটপাটকেলগুলো পড়েছিল সেটি তারা পরিষ্কার করছেন এবং অন্যান্য জিনিসপত্র পরিষ্কার করে বাজারের দোকান খোলার যে ব্যবস্থা সেই ব্যবস্থাটি আসলে তারা করার চেষ্টা করছেন। আর এখনকার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি মোটামুটি একেবারেই শান্ত, স্বাভাবিক। তবে যেটি আমরা দেখেছি যে যেহেতু এত বড় একটি ঘটনা, যৌথ বাহিনী এসেছে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। এখনো পর্যন্ত গ্রামগুলোতে অতিরিক্ত পুলিশ, র্যাব এবং সেনাবাহিনীর সদস্যরা অবস্থান করছে। এলাকায় মানুষের উপস্থিতি অনেকটা কম, সেটি আমরা লক্ষ্য করেছি এবং যে আমরা পুলিশের সাথে কথা বলেছিলাম যে তাদের 3 জন অফিসার আহত হয়েছেন এবং তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তাদের চিকিৎসা নিয়ে তারা হাসপাতাল থেকে চলে গেছেন। এটা আমাদেরকে নিশ্চিত করেছেন কোতোয়া ভাঙ্গা থানার যে অফিসার ইনচার্জ রয়েছেন তিনি। এবং এই ঘটনায় এখনো পর্যন্ত কিন্তু কোনো আটক বা কোনো মামলার ঘটনা এখনো ঘটেনি। পরিবেশ শান্ত হলে হয়তো পরবর্তীতে যে মামলা বা আইনগত ব্যবস্থা সেটি আসলে নেওয়া হবে বলে জানিয়েছে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ। বৃষ্টি, ধন্যবাদ, আপনি বিস্তারিত জানাচ্ছিলেন হিমেল। রেল লাইনে বসেছে বাজার, অসচেতন হয়ে হাঁটছে মানুষ। সিগন্যাল পড়লেই যেন ক্রসিং পার হওয়ার তারা, ট্রেনের ছাদে ভ্রমণ। রেলওয়ে আইন অনুযায়ী এগুলো সব কিছুই অপরাধ। প্রায় 150 বছরের পুরনো আইন বাস্তবায়নের কোনো লক্ষণই চোখে পড়ে না। আর নতুনভাবে আইন তৈরির প্রক্রিয়াও চলমান। কিন্তু এতেই কি নিরাপদ হবে রেল যোগাযোগ, নাকি রেল লাইন শুধুই মৃত্যুর কারণ হবে বারবার? আরও জানাচ্ছেন সহকর্মী তানভীর সিদ্দিক টিপু, ছবি তুলেছেন আরেক সহকর্মী রানা হুসাইন। দেখে মনে হতে পারে সাধারণ কোনো মাছ বাজারের দৃশ্য, কিন্তু এই বাজারটির পুরোটাই বসেছে রেল লাইনের উপরে, যেখান দিয়ে কয়েক মিনিট পর পর ছুটে যায় ট্রেন। ট্রেন আসার সংকেত পেলেই তল্পিতল্পা গুটিয়ে দৌড়। ট্রেন চলে গেলে আবার আগের জায়গায় ফেরে ব্যবসা। দিনভর চলে এমনই এক বিপজ্জনক কানামাছি খেলা। রেলওয়ে আইন 1890-এর 122 ধারা অনুযায়ী রেল লাইনের দুই পাশের 10 ফুট করে 20 ফুট জায়গাকে নিষিদ্ধ এলাকা হিসেবে বিবেচনা করা হয়। অর্থাৎ এই জায়গায় যদি কেউ জোরপূর্বক বা অনুমতি ছাড়া প্রবেশ করেন তাহলে তা দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচনা করার কথা। কিন্তু এই আইনের বিষয়ে এই এলাকার বেশিরভাগ মানুষই জানেন না, জানলেও মানেন না। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা আইন প্রয়োগকারী সংস্থার কোনো তৎপরতাও চোখে পড়েনি। বিক্রেতাদের অনেকেই এখানে বছরের পর বছর বসে ব্যবসা করছেন। রেল লাইনে এভাবে ব্যবসা করা অপরাধ আর ঝুঁকির, তবুও জীবিকার তাগিদ। আগে থেকে অভ্যস্ত, এটার উপরে নির্ভরশীল করতেছি। আমাদেরকে বলে, আমরাও বলি কি করবো করে, তারপরে বলে যে যাই কিছু করেন সাবধানে থাকেন, জানি কোনো ক্ষতি হয় না। পাবলিকও খারাপ, জিয়ানো মনোগর মানুষ বেশি এনে মাছ কিনে, ওই ভালো জায়গায় যাইবো না, মার্কেটে যাইবো না, এনে আইব দাম কম। এত দুর্ঘটনা হয় তাও তো থামে না, উঠাইতে আসে, আবার 2 দিন যায়, আবার দেই। ঠিক শুধু ব্যবসা নয়, রেল লাইন হাঁটারও পথ। রেলের আইন বলছে এটিও অপরাধ, কিন্তু জানেন কেউ? আমি এই কারণ বাজারে এইভাবে যাবো, সহজভাবে গেলাম, এই কারণে আসলাম, এই দিক দিয়ে আমার কাছে আসা হইলো। এরকম কেউ এভাবে বলে নাই যে এদিক দিয়ে চলাফেরা করা যাবে না বা এটা নিষেধ। আরও কোটি কোটি মানুষ এই আইন সম্পর্কে জানে না,
এটা জানানোর দায়িত্ব সরকারের, রেল মন্ত্রণালয়ের। রেলওয়ে পুলিশের 2021 থেকে 2025 সালের হিসাব বলছে এই 5 বছরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেছে 5098 জনের। ট্রেন লাইনের উপর বসা বা চলাচলের কারণে মারা গেছেন 2417 জন। রেল লাইনে সময় কাটাতে পছন্দ করেন অনেকে। লাইনে বসে কানে ইয়ারফোন দিয়ে উদাস মনে শোনেন গান। গত 5 বছরে কানে ইয়ারফোন নিয়েই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন 166 জন। বিদ্যমান আইন, যেটা 1890 সালের, তাতে রেল সীমানায় অনুমতি ছাড়া প্রবেশ বা অবস্থান করলে 20 থেকে 50 টাকা জরিমানা। নতুন একটি আইনের খসড়াও করা আছে, যেখানে জরিমানা বাড়িয়ে করা হয়েছে 500 থেকে 1000। মালিবাগ রেলগেট দেখে বোঝার উপায় নেই এটা লেভেল ক্রসিং। গেট নামলেও ঝুঁকি নিতে পিছপা নন অনেকে। ট্রেন আসার আগ মুহূর্তে চলে প্রাণপণ দৌড় প্রতিযোগিতা। আগে যাওয়ার জন্য দ্রুত হয়তো দাঁড়িয়ে রইল না, ভাবছে যে ট্রেনটা আসলে তো অনেক সময় লাগবে। যদি একটা গাতার ভিতর পড়ে গেল তখন যাত্রীও শেষ, প্যাসেঞ্জারও শেষ, গাড়িও শেষ, সবই শেষ। গত 5 বছরে রেল ক্রসিং এভাবে দ্রুত পারাপারের চেষ্টা করে প্রাণ হারিয়েছেন 1681 জন। ট্রেনের ছাদে ভ্রমণ আইনে অপরাধ, কিন্তু বাস্তবে যেন দুঃসাহসিকতার প্রতীক। গত 5 বছরে ছাদ থেকে পড়ে মারা গেছে 69 জন। ছাদে ভ্রমণের সাজা নতুন আইনের খসড়ায় 500 টাকা জরিমানা বা 1 মাসের কারাদণ্ড। এই চিত্র পুরো দেশের রেল যোগাযোগ ব্যবস্থার। কোথাও মহাসড়কের সাথে যুক্ত রেল লাইন, কিন্তু নেই রেল ক্রসিং। কোথাও আবার রেল ক্রসিং থাকলেও নেই গেটম্যান। রেল পুলিশের হিসাবে সারা দেশে 1934টি রেল ক্রসিংয়ের মধ্যে 725টি অবৈধ। নতুন আইনের খসড়ায় অনুমতি ছাড়া রেলগেট বা পারাপারের পথ তৈরি করলে 5 বছর পর্যন্ত কারাদণ্ড আর 5 লাখ টাকা জরিমানার বিধান। বিদ্যমান আইনেরই কোনো ব্যবহার হয়নি কখনো, তৈরি করা যায়নি কোনো নজির। রেল পুলিশ বলছে তাদের পর্যাপ্ত লোকবল নেই। বাংলাদেশের বহু জায়গায় এই রেল লাইনের উপর এরকম আছে। আমাদের রেলওয়ে পুলিশের যে জনবল এত কম, এটা স্টেশন, প্ল্যাটফর্ম, রেল, আমাদের যেমন টিজি পার্টি, আমাদের ট্রেন গার্ড, যেটা স্বল্পতার কারণে আমরা কিন্তু সব ট্রেনে আমরা ট্রেন গার্ডও দিতে পারি না। রেল কর্তৃপক্ষ বলছে রেল লাইনে সবসময় 144 ধারা জারি থাকলেও তা মানানো যায় না। রেল লাইনের উপরে কিন্তু সবসময় বহাল আছে 144 ধারা। তো এটা আমাদের অনেকেই কিন্তু জনসাধারণ বা জনগণ ওনারা কিন্তু জানেন না, আবার যারা জানেন তারাও মানতেছেন না। ইভিকশন করা শেষ, দেখা গেছে এর পরবর্তী ওই দিন অথবা পরবর্তী দিন থেকে আবার নতুন করে শুরু করে। বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের এই অধ্যাপক বলছেন আইন কার্যকরে দরকার সদিচ্ছা, সেটাই কখনোই হয়নি কারো। গ্রুপে গ্রুপে বসা, কথা বলা, রেলের পাশে যারা আছে তারাও তো দীর্ঘদিন আছে, তাদেরকে আমরা সরাইতে হবে। কী প্রক্রিয়া যায় তাদের সাথেও কথা বলে বলে কাজ করতে হবে। স্থানীয় সরকার, গভর্নমেন্টকেও রাখতে হবে, কারণ তারও রাস্তা কিন্তু এখানে। সে কীভাবে ডিজাইন করবে এইটাও হাইওয়েকে আবার রাখতে হবে। আমরা একজন আরেকজনকে মানি না। বছরের পর বছর ধরে চলা এই বিশৃঙ্খলা নতুন আইনে কতটা বদলাবে, নাকি অবহেলা আর অসচেতনতায় ঝরতেই থাকবে প্রাণ? তানফির সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। ব্যক্তি শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এদেশে মুক্তিযুদ্ধ হয়নি, সর্বস্তরের মুক্তিকামী সাধারণ মানুষের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে বলেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে হবিগঞ্জের তেলিয়াপাড়ায় জেলা মুক্তিযোদ্ধা কমান্ডে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী বলেছেন স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন মেজর জিয়াউর রহমান। এরপরে সেনাবাহিনীর সামরিক সদস্যরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রথম নারী মুক্তিযোদ্ধা। মন্ত্রী আরও বলেন, জঞ্জিরা দেশের ইতিহাস ভালো জানে না। গত 15 বছর ফ্যাসিস্ট সরকার তাদের প্রকৃত ইতিহাস জানতে দেয়নি। I, Major Zia, declare independence of Bangladesh, and I revolt
তাতে করে সমগ্র সেনাবাহিনীর সদস্য যারা বাংলাদেশি ছিলেন এবং অন্যান্য সংগঠনগুলো তারা একত্রিত যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। একমাত্র ব্যক্তি শেখ মুজিবের নির্দেশে এখানে কিছু সংগঠিত হয় নাই। শেখ মুজিব সেদিন পাকিস্তান চলে গিয়েছিলেন বন্দী হয়ে। নীতিগত অবস্থান বাস্তবায়নে দলীয় প্রধানের দায়িত্ব ছাড়লেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি। রাজধানীর হাতিরপুলে গণসংহতি আন্দোলনের সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, বিএনপির মতো বড় রাজনৈতিক দলের সাথে যুক্ত হওয়া ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার পতনের জন্য। ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের মধ্য দিয়ে 31 দফা এসেছিল। বিএনপির সাথে যুগপৎ আন্দোলন করে তার দল, এরই ধারাবাহিকতায় আওয়ামী লীগ সরকারের পতন হয়। তারপর তিনি সরকারে যোগ দেন বলে জানান প্রতিমন্ত্রী। এদিকে দেওয়ান আব্দুর রশিদ নীলুকে গণসংহতি আন্দোলনের ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। চেষ্টা করেছে, সংগ্রামে যুক্ত হয়েছে। দলীয় প্রধানের দায়িত্ব পালনকালীন অবস্থায় আমরা সরকারে যোগ দিয়েছি। এই দলীয় প্রধানের দায়িত্ব এটা আমরা ছেড়ে কিছুটা সাংগঠনিক প্রস্তুতি নিতে হয়েছে। আমরা আসলে কার্যত ইলেকশনের পরপরই এই নীতি কার্যকর করেছি, কিন্তু এটা ঘোষণা দিতে কিছুটা দেরি করেছি, কারণ আমাদের নিজস্ব সাংগঠনিক কিছু প্রস্তুতির বিষয় ছিল। আগামী 8 মে দলের বিশেষ সাংগঠনিক সম্মেলন হবে, যেখানে আমাদের নতুন আবার কমিটি পুনর্গঠিত হবে। ফুটপাত ও রাস্তার পাশের অংশে অবৈধভাবে গড়ে ওঠা দোকান উচ্ছেদে তৃতীয় দিনের মতো রাজধানী জুড়ে ডিএমপির বিশেষ অভিযান চলছে। সকালে মোহাম্মদপুরের টাউন হল এলাকায় অভিযান পরিচালনা করে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার। জানান, ফুটপাতের ব্যবসায়ীদের সতর্ক করা হচ্ছে, কিন্তু তারা যদি আইন না মানেন তাহলে কঠোর হবে পুলিশ। তবে সকাল থেকে অভিযানের খবরে আগে থেকেই নিজেদের দোকানপাট সরিয়ে নিচ্ছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। ঢাকা মহানগরের 8 জোনে এই অভিযান চলছে। আমরা তদারকি করছি যেন যাদেরকে আমরা উঠিয়ে দিচ্ছি, যে রাস্তার উপরে দোকান এক্সটেন্ড করেছেন অথবা রাস্তাটা জবরদখল করে নিয়েছেন, তাদেরকে আমরা সরিয়ে দিয়েছি, কিন্তু আবারও ওনারা চেষ্টা করছেন বসার জন্য। তাদেরকে আমরা আবারও খুবই সফটলি আমরা হ্যান্ডেল করছি। রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হয়েছে টাইগার পেস হাফ ম্যারাথন। অ্যাথলেটদের পাশাপাশি সাধারণ মানুষও এতে অংশগ্রহণ করে। হাতিরঝিল অ্যাম্ফি থিয়েটারে এই হাফ ম্যারাথন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। তিনি তরুণ প্রজন্মের মাঝে এই ম্যারাথনের আয়োজন ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। সুস্থতা নিশ্চিতে দৌড়ের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। ওয়েদার নিয়ে একটু টেনশনে ছিলাম, বৃষ্টি হয় না, গরম থাকে, তারপরেও আলহামদুলিল্লাহ ওয়েদার ভালো ছিল। ফার্স্ট টাইম ম্যারাথনে দৌড়াইলাম এবং আমি মোটামুটি 1 ঘন্টা 17 মিনিট হাতে রেখে এটা কমপ্লিট করতে পেরেছি। বাংলাদেশের সব মানুষই খুব সচেতন এই রানিংটা নিয়ে। ভালো লাগছে যে এটা কিন্তু আসলে নিজের সুস্থতাও রাখে। ইয়াং জেএনজি যারা আছে তারাও আরো ভালোভাবে তাদের যে ম্যারাথনের বাইরেও আরো যে ক্রিয়া চর্চাগুলো আছে সেগুলো যদি করতে পারে, সেই ব্যাপারে আমি আমার পক্ষ থেকে সহযোগিতা করব। সাংস্কৃতিক চর্চার মাধ্যমে 71কে জাগিয়ে তুলতে হবে, যেন নতুন প্রজন্ম এটি ভুলে না যায় বলে জানিয়েছেন ডেপুটি গভর্নর ডক্টর হাবিবুর রহমান। স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ ব্যাংকের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এতে অংশ নেয় কর্মকর্তা কর্মচারীদের সন্তানেরা। দেশের ইতিহাস, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনাকে রং তুলিতে তুলে ধরে শিশু কিশোররা। কর্তৃপক্ষ জানায়, নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম জাগ্রত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সামনের দিনেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। পরে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নররা। 71 আমাদের অস্তিত্ব, 71 আমাদের ভবিষ্যতের বেঁচে থাকার প্রেরণা। এই 71কে যাতে আমরা মননে, আমাদের কাজে, আমাদের সর্বক্ষেত্রে রিপ্রেজেন্ট করতে পারি, এগিয়ে নিতে পারি, সেই প্রয়াসে মনে হয় আজকের যে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ইরান জুড়ে অব্যাহত যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ বাহিনীর হামলা। দফায় দফায় বিস্ফোরণে কাঁপছে রাজধানী তেহরান। বিমান হামলা চালিয়েছে শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয়, কম ইস্পাহান
সহ অন্তত 8টি শহরে হামলা হয়েছে। আগ্রাসনে ব্যাপক ক্ষতিগ্রস্ত ইরানি সেনাবাহিনীর ইমাম হোসেন ঘাঁটি। ইরানের সেতুতে হামলায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 13 জনে। জবাবে ইসরায়েলের বিভিন্ন এলাকায় পাল্টা জবাব দিতে হামলা চালিয়ে যাচ্ছে ইরান। 17টি স্থানে মিসাইলের ধ্বংসস্তূপ পড়েছে। ব্যাপক ক্ষতিগ্রস্ত তেল আবিব, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন অনেক এলাকায়, আর অগ্নিকাণ্ডের শিকার শিল্প কারখানা। সংযুক্ত আরব আমিরাতে ইরানের ছোড়া মিসাইলে ধ্বংসস্তূপ পড়ে নিহত হয়েছেন একজন, বাহরাইনে আহত 4 জন। তেহরানের হামলায় বিধ্বস্ত মার্কিন যুদ্ধ বিমানের পাইলটের খোঁজে দুপক্ষের পাল্টাপাল্টি অভিযান চলছে। ইরানের আকাশ সীমায় উঠছে একের পর এক যুদ্ধ বিমান। দুর্গম পাহাড়ি এলাকার উপর দিয়ে ঝুঁকি নিয়ে চলছে নজরদারি আর অনুসন্ধান। সময়ের সাথে পাল্লা দিয়ে তৎপর ইরানও। সম্ভাব্য ঘটনাস্থল দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চল ঘিরে রেখেছে আইআরজিসি সদস্যরা। নিখোঁজ মার্কিন পাইলটকে ধরিয়ে দিতে পারলে মোটা অঙ্কের পুরস্কার ঘোষণাও দিয়েছে তেহরান। যেন এক সাপ লুডো খেলা, কোন পক্ষ আগে পৌঁছাতে পারবে নিখোঁজ পাইলটের কাছে। নিখোঁজ মার্কিন এয়ারম্যানের সন্ধানে ইরানের দুর্গম পাহাড়ি অঞ্চলে নিচু দিয়েই উঠছে মার্কিন হেলিকপ্টার। প্রহরায় আছে একের পর এক ফাইটার জেট। আশপাশের এলাকাগুলোতেও চলছে তৎপরতা। যুক্তরাষ্ট্রের জন্য এই অভিযানকে খুবই ঝুঁকিপূর্ণ বিবেচনা করছেন বিশ্লেষকরা। হেলিকপ্টার AC-130 গানশিপের মতো ভূমিতে আক্রমণের জন্য ব্যবহৃত এয়ারক্রাফট ব্যবহার করতে হবে, যা খুব নিচু দিয়ে চলতে পারে। এটাই বিপজ্জনক। যত দ্রুত সম্ভব এয়ারম্যানের অবস্থান নিশ্চিত হতে হবে। এরপর ওই ভূখণ্ড বিচ্ছিন্ন করে ফেলতে হবে, যাতে কাছাকাছি আসতে না পারে শত্রুপক্ষের সেনারা। এরপর খুব দ্রুত তুলে নিতে হবে। পাল্টা অনুসন্ধান চালাচ্ছে ইরানি সেনারাও। সম্ভাব্য ঘটনাস্থল দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চল ঘিরে রেখেছে আইআরজিসি সদস্যরা। সহায়তা চেয়েছে স্থানীয়দের কাছে। নিখোঁজ মার্কিন পাইলটের সন্ধান দিতে পারলে $৬৬,১০০ পুরস্কার ঘোষণাও করেছে কর্তৃপক্ষ। পুরস্কার ঘোষণার পর স্থানীয়দের মাঝে দুর্ঘটনাস্থলের দিকে যাওয়ার হিড়িকও তৈরি হয়েছে। তবে পাইলটের সঙ্গে অপ্রীতিকর আচরণ না করার নির্দেশনাও দেয়া হয়েছে। ডরথি তাসরিন, যমুনা নিউজ। ইরানের প্রতিরোধে কিভাবে একই দিনে যুক্তরাষ্ট্রের 2টি ফাইটার জেট বিধ্বস্ত, 2টি হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হলো তা নিয়ে তোলপাড় চলছে। বিমান হামলা চালানোর সময় ইরানি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আঘাতে বিধ্বস্ত হয় F-15 ফাইটার জেট। পরে সেটির খোঁজে তল্লাশি অভিযান চালানোর সময় ভূপাতিত হয় A-10 ওয়ারথক মডেলের একটি যুদ্ধ বিমান এবং উদ্ধার অভিযানে অংশ নেওয়া 2টি ব্ল্যাক হক হেলিকপ্টারও ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানি আকাশ প্রতিরক্ষার আঘাতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিও। দাবি করা হচ্ছে ইরানি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে মার্কিন A-10 যুদ্ধ বিমান ধ্বংসের দৃশ্য এটি। যদিও আন্তর্জাতিক কোনো গণমাধ্যম এই বিষয়ে স্পষ্ট করে কোনো কিছুই জানায়নি। অন্যান্য দিনের মতো ইরানের বিভিন্ন শহরে হামলার জন্য অভিযান শুরু করে মার্কিন F-35 ফাইটার জেট। ইরানের আকাশসীমায় পৌঁছানোর কিছু সময় পরেই যুদ্ধ বিমানটিকে আঘাত করে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এক পর্যায়ে ভূপাতিত হয় ফাইটার জেটটি। যদিও প্রথমে F-35 ফাইটার জেট বিধ্বস্তের দাবি জানায় ইরান, পরে তেহরান, ওয়াশিংটন দুই পক্ষই জানায় ভূপাতিত হয়েছে F-15। ফাইটার জেটটির পাইলটদের উদ্ধারে দ্রুত তল্লাশি অভিযান শুরু করে মার্কিন বাহিনী। C-130 বিমানের পাশাপাশি ব্ল্যাক হক হেলিকপ্টার এবং A-10 যুদ্ধ বিমান যোগ দেয় এই অভিযানে। এ সময় উদ্ধার অভিযান চালানো বিমান লক্ষ্য করেও পাল্টা হামলা চালায় আইআরজিসি। এতে ক্ষতিগ্রস্ত হয় A-10 ওয়ারথক জেটটি। এক পর্যায়ে এটি বিধ্বস্ত হয় হরমুজ প্রণালীর কাছে। মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তার দাবি সম্পূর্ণ ভুয়া। ইরানের আকাশসীমায় একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। বিমানটি সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং এই বিষয়ে আরও অনুসন্ধান কার্যক্রম এখনও চলমান রয়েছে। এদিকে উদ্ধার অভিযানে অংশ নেওয়া 2টি ব্ল্যাক হক হেলিকপ্টারও ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের হামলায়। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানায় অভিযানে থাকা হেলিকপ্টার দুটিতে গুলির আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে বিমান বিধ্বংসী মেশিনগান দিয়ে গুলি ছোড়া হয় হেলিকপ্টার দুটিতে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ইরানে বিধ্বস্ত হওয়ার পর আলোচনায় A-10 ফাইটার জেট। যুক্তরাষ্ট্রের সবচেয়ে ভয়ঙ্কর গ্রাউন্ড অ্যাটাক যুদ্ধ বিমান হিসেবেই পরিচিত A-10 থান্ডারবোল্ট, যা পরিচিত ওয়ারথক নামে। মূলত স্থলবাহিনীকে সহায়তা করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এই যুদ্ধ বিমান। ট্যাঙ্ক থেকে শুরু করে যুদ্ধক্ষেত্রে শত্রুর যে কোনো অবস্থান ধ্বংসের জন্য সব ক্ষেত্রেই এই বিমানকে মনে করা হয় এক অনন্য শক্তি হিসেবে।
যুদ্ধক্ষেত্রে খুব নিচু দিয়ে উড়ে শত্রুর অবস্থানে নির্ভুল লক্ষ্যভেদ, এটাই A-10-এর মূল শক্তি। 70-এর দশকে তৈরি যুদ্ধবিমান মূলত ট্যাঙ্ক ও সাঁজোয়াজান ধ্বংসের জন্য ডিজাইন করা। এর সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র 30 মিলিমিটারের GAU-8 অ্যাভেঞ্জার কামান, যা প্রতি মিনিটে প্রায় 4000 রাউন্ড শেল ছুঁড়তে পারে। এই শক্তিশালী কামানের কারণেই A-10-কে বলা হয় ট্যাঙ্ক কিলার। A-10-এর আরেকটি বড় বৈশিষ্ট্য এর টিকে থাকার ক্ষমতা। ভারী আর্মার প্লেট দিয়ে তৈরি ককপিট একদিকে পাইলটকে যেমন সুরক্ষা দেয়, অন্যদিকে পাল্টা হামলা ঠেকাতেও সহায়তা করে। এমনকি এক ইঞ্জিন নষ্ট হলেও এটি নিরাপদে ঘাঁটিতে ফিরতে পারে। নিচু দিয়ে ওড়া এবং তীক্ষ্ণ বাঁক নেওয়ার সক্ষমতার কারণে এটি নির্ভুলভাবে হামলা চালাতে সক্ষম। ইরাক এবং আফগান যুদ্ধে A-10 মার্কিন বাহিনীর অন্যতম নির্ভরযোগ্য অস্ত্রে পরিণত হয়। স্থলবাহিনীর অনুরোধে দ্রুত এসে শত্রু অবস্থানে আঘাত হানাই এর বিশেষত্ব। নতুন টার্গেটিং সিস্টেম ও অস্ত্র যুক্ত করে এটিকে আরও কার্যকর করা হয়েছে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। বিরতিতে যাচ্ছি, আবারও দুপুরে বাংলাদেশে একটু পরে ফিরছি।